This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, सबका साथ सबका विकास बंद करो। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। মাইনাস পুলিশ, মুসলিম মহল্লাতেও টিএমসি বিগ জিরো। পুলিশ সরালে শাসকের সব জারিজুরি কি শেষ? সংখ্যালঘু এলাকাতেও পুলিশ নির্ভর হয়ে পড়ছে কি তৃণমূল কংগ্রেস? পুলিশই শাসকের প্রাণভ্রমরা, একথা কেন বলছেন শুভেন্দু অধিকারী? মুসলিম মহল্লাতেও হাওয়া বদলের কথা কি তাহলে টের পাচ্ছেন বিরোধী দলনেতা? তাহলে কি খেলা ঘুরছে? মানে বদলের সংকেত পেয়েই কি নিজের বয়ান শুভেন্দু অধিকারী বদলে ফেলেছেন? শুভেন্দু কি বলতেন? তিনি বলতেন সংখ্যালঘু ভোট চাই না, মুসলিমরা ভোট দেয় না। আর সেই তিনি এখন 180 ডিগ্রি ভল্ট মেরে বলছেন 1% হলেও বিজেপির মুসলিম ভোট নাকি বাড়বে। মুসলিম নেতারা আছেন, তারা এত অর্থ করেছেন, এত গুন্ডা, সেই সব লোকেদের সামনে দাঁড়াতে পারেন না। তারা এই শওকত মোল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ওদের যে গুন্ডা নেতারা আছে, তারা এই সব জিনিস করেন, অতএব লোক সেগুলো দেখতে পারে না। কিন্তু যদি মুসলিম বুথেও পরিবেশ তৈরি করে দিতে পারে ইলেকশন কমিশন, সুষ্ঠু অবাধ ভোট, সেক্ষেত্রে বিজেপিরও যেটা 0.65% মানে 1%-এরও কম ভোট পেয়েছে, সেই পার্সেন্টেজও বাড়বে এবং মুসলিমদের অনেকেই, গরিব মুসলমানরা, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দেবে। সংখ্যালঘু মুসলিমরা তাহলে তৃণমূলের সঙ্গ ছেড়ে সত্যি এবার বেরিয়ে আসতে চাইছেন কি? শাসকে তাহলে কি অসন্তোষ বাড়ছে? এই প্রশ্নগুলো উঠছে। শনিবার রাতে ভাঙড়ের পোলের হাটে শওকত মোল্লার গাড়িতে হামলা হয়। শওকতের লোকজন তারা বলছেন যে হামলার পিছনে নওশাদ সিদ্দিকীর আইএসএফ রয়েছে। মানে খুনি সন্ত্রাসবাদী। মেন টার্গেট ছিল খয়রুল, যে ওকে যে কোনো ভাবে মারতে হবে। শওকত মোল্লার গাড়ির উপরে হামলার অভিযোগ। মূল টার্গেট ছিল সওগাতদা, জানে যে সওগাতদাকে যদি খুন করতে পারে তাহলে ভাঙড়ে নিরাপত্তা আইএসএফ পেয়ে যাবে। দেখুন, হামলার পিছনে আইএসএফ নাকি তৃণমূলেরই শওকত বিরোধী লবি, সেটা পুলিশ দেখছে, পুলিশের কাজ সেটা। কিন্তু এটা মনে রাখতে হবে, ব্যক্তির নাম শওকত মোল্লা। হ্যাঁ, ব্যক্তির নাম শওকত মোল্লা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ডাকাবুকো নেতাকে ভাঙড়ের সংগঠনের দায়িত্ব দিয়েছেন। তার গাড়ি যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, বোমাগুলি মারা হয় শওকতের জন্য বা তার দল তৃণমূলের জন্য, সেটা আদৌ ভালো বিজ্ঞাপন যে হতে পারে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু শওকতের গাড়ি নয়, একই দিনে
সেই ভাঙড়েরই আরও এক তৃণমূল নেতা যার নাম খয়রুল ইসলাম এবং তার সঙ্গীরা, তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন। 4 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আর এই খয়রুল শওকতেরই ঘনিষ্ঠ। খয়রুলকে দেখে ফেরার পথেই শওকতের গাড়িতে বোমা ছোড়া হয়। ভাঙড়ে সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা। ভোটের আগে এসব কি তাহলে শাসকের একটা জমি হারানোর লক্ষণ? এ প্রশ্নও কিন্তু এই পরিস্থিতি দেখে এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। এসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ, এদের খয়রুলকে খুন করার পরিকল্পনা করে ও যখন মিটিং করছিল তখন লাইট অফ করে দিয়ে তার উপর অ্যাটাক করে, তার গাড়ি ভাঙচুর করে এবং 4টে ছেলে ইনজুরি হয়। একজনের অবস্থা খুবই সিরিয়াস। আমরা যখন পোলেহাট থানায় বড়বাবুর সঙ্গে দেখা করে এখানে এফআইআরটা করতে আসি, করে যখন ফিরছিলাম তখন আমাদের সঙ্গে বেশ কয়েকটা গাড়ি ছিল এবং আমাদের গাড়ি লক্ষ্য করে সেখানে গুলি চালায় এবং বোমা মারে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু সেই বোমের সুতুলি পড়ে রয়েছে, যে জায়গা থেকে বোমাবাজি করা হয়েছে বলে পুলিশের অনুমান, এবং সেই লঙ্কা ক্ষেত একটি, এবং তার ভিতরেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তাজা বোমা পড়ে রয়েছে। সেই ছবি দেখাচ্ছি সরাসরি, যে এই মুহূর্তে যে তাজা বোমা কিন্তু লঙ্কা ক্ষেতের ভিতরে কিন্তু পড়ে রয়েছে। মূল টার্গেট ছিল সওগাতদা, জানে যে সওগাতদাকে যদি খুন করতে পারে তাহলে ভাঙড়ে নিরাপত্তা আইএসএফ পেয়ে যাবে। একমাত্র টার্গেট হচ্ছে সওগাতদা। সেই বোমার কিন্তু এখনো চিহ্ন ঘটনাস্থলে পরিষ্কারভাবে, আমি এখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পরিষ্কারভাবে যদি দেখা যায় যে মাঠের মাঝখানে একটা হচ্ছে স্যালো মেশিনের ঘর, এবং সেখানে 1টি 2টি 3টি 4টি 5টি বোমার আঘাত, এবং শুধুমাত্র বোমার আঘাতের চিহ্ন নয়, সেখানে এখনো পর্যন্ত পড়ে রয়েছে এভাবে সেই বোমার সুতুলি। এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা পরিকল্পনা করে গতকালকে আমাদেরকে খুন করার জন্য এই চক্রান্ত করেছে। ও এমন একটা যন্ত্র, ও এমন একটা জিনিস, ও নিজে কিছু করে না, লোককে দিয়ে করায়। সামনে ভোট, আমার মনে হয় এটা প্ল্যান মাফিক কাউকে দিয়ে এই বোমটা মারিয়েছে। কেন? সিকিউরিটি বাড়াবার জন্য। নিজের নিরাপত্তা বাড়াতেই বোমা হামলার প্লট তাহলে কি শওকত মোল্লাকে সাজাতে হচ্ছে? ফুরফুরার পীরজাদা তোহা সিদ্দিকী তিনি কিন্তু সেই রকম ব্যাখ্যা দিচ্ছেন, যে কারণে আমি প্রশ্নটা করলাম। আচ্ছা, যদি তাই হয় তাহলেও তো এটা মানতে হবে যে ভাঙড়ে তৃণমূলের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছে। তৃণমূল নেতৃত্ব যাকে ভাঙড়ে ক্যাপ্টেন করেছে সেই কাণ্ডারি যদি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, তাহলে ভাঙড়ের দলবল নিয়ে ফাইট তারা করবেন কি করে? শওকত মোল্লা তিনি নাম করে কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা বলছেন, মানে নওশাদ সিদ্দিকী এবং তার দলবলের চক্রান্তের কথা বলছেন। নওশাদ সিদ্দিকী একজন জঙ্গি, একজন সমাজ বিরোধীদের নেতা, একজন খুনি। একেবারে পরিকল্পনা করে খুন করার জন্য এই ধরনের চক্রান্ত করেছে। আইএসএফ তো গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। আইএসএফ সব জায়গাতে গুন্ডামি করে, পারে না। এটা আতঙ্কিত হয়ে পড়েছে, যার কারণে এই বোমা গুলি ব্যবহার করে, ঠিক যেভাবে 2023 সালে আমাদের 3টে ছেলেকে খুন এবং তারপরে আমাদের রাজ্জাককে খুন করেছে, ঠিক একইভাবে আবার এই ভাঙড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আইএসএফ কাজটাই হচ্ছে গুন্ডামি করা, আর এইবারে আইএসএফ মুছে যাবে। ভাঙড়ে যা খুনোখুনি হবে, যা বোম মারামারি হবে, এ শওকত মোল্লার লোকেরই করবে। ওরা তো বড় বড় মস্তার, ওকে কে বোম মারবে আমার জানা নাই। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক বোমাবাজি কারা করছে। ওরকে তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপর এ হচ্ছে, আমি এ হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে, আমি আপনাকে বলছি। তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা তারা যোগাযোগ করছেন এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবার জন্য তারা নিজেরা হচ্ছে যে একটা ইচ্ছা প্রকাশ করেছেন। মোটামুটি মানুষ জেনে গেছে যে বিজেপি এবং টিএমসির মধ্যে একটা ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে। যেখানে 51% বেশি ভোটার মুসলিম, সেই মালদা জেলাতেও তৃণমূলের ছন্নছাড়া অবস্থা।
26-এর ভোটের আগে জেলায় তৃণমূল একটা বড় সড়ো ভাঙনের কথা বলে একটা জল্পনা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শোনাবো তিনি কি বলেছেন। তৃণমূল কংগ্রেসের যে অবস্থা হয়েছে, এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই অবস্থা একটা দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। তো তাই তৃণমূল কংগ্রেস থেকে একাধিক যারা হচ্ছে বিধায়ক আছেন, জেলা পরিষদের সদস্য আছেন, তৃণমূল কংগ্রেসেরও যারা পদাধিকারী, যারা সহসভাপতি ইত্যাদি সমস্ত যারা আছে, এই ধরনের কিছু নেতা তারা যোগাযোগ করছেন এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবার জন্য তারা নিজেরা হচ্ছে যে একটা ইচ্ছা প্রকাশ করেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই অবস্থা শুধু এই মালদা জেলাতে না, আজ বাংলার, পশ্চিমবাংলার সমস্ত জায়গাতেই দেখবেন তৃণমূল কংগ্রেসের এই অবস্থাটা সব জায়গাতেই দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? আমরা যদি শুধু মালদা জেলার কথা ভাবি, তৃণমূল নেতাদের একাংশ ঘাস ফুল ছেড়ে কেন হাতে পদ্ম নিতে চাইছেন, এ প্রশ্নটা উঠছে। মুর্শিদাবাদেও হুমায়ুনে ঝুঁকছেন জোড়াফুলের তৃণমূল স্তরের নেতারা। মুসলিম মহল্লায় শাসকে বিরূপ হাওয়া টের পেয়েই কি তাহলে আগে ভাগে সেফ শিবিরে যেতে চাইছেন তারা? দেখুন, 21-এর বিধানসভায় 53% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল। 12টির মধ্যে 8টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। বিজেপির থেকে প্রায় 33%, 33% ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। 21-এর বিধানসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, শাসকের পক্ষে সেই হাওয়াটা কি তাহলে আর নেই, এ প্রশ্ন পরিস্থিতি তুলছে। মানে শুভেন্দু অধিকারী কি তাহলে ঠিক? মানে তৃণমূলে এক প্রকার মোহভঙ্গ হয়ে গিয়েছে কি মুসলিমদের? বিজেপিতে যেতে চাইছে বা যাচ্ছে এরকম যদি কেউ থাকে, তারা আসলেই কোনোদিন আমাদের দল করেনি বা দলের জন্য এখানে নেই। তারা নিজেদের স্বার্থে, এরা স্বার্থান্বেষী, যখন যেখানে তাদের স্বার্থ সিদ্ধি হবে সেখানেই তারা যায়। আমরা সেসব নিয়ে চিন্তা করছি না। এরা তাহলে বলা যেতে পারে এরা আমাদের দলের আগাছা। এরা কেনই বা আসে, কেনই বা যায়, এদের একটা চিন্তা ভাবনা, আমরা কিছু সবসময় নিজেরা ক্ষমতায় থাকবো, তার লোভে হয়তো তাহলে তারা যাচ্ছে। ভালো করে শুনলেন আপনারা চৈতালি সরকার, তার কথা, তৃণমূল কংগ্রেসের চৈতালি সরকার। তিনি কিন্তু খগেন মুর্মুর যে দাবি সেটা কিন্তু উড়িয়ে দিতে পারেন। তিনি নানা রকমভাবে অন্য কিছু বলার চেষ্টা করলেন। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে তার কাছেও বিজেপির সঙ্গে গোপন বৈঠকের খবরও কিন্তু পাওয়া গিয়েছে। ফলে তৃণমূলের মোহ কাটিয়ে কিছুদিন হলো কংগ্রেসে মৌসম নূর ফিরে এসেছেন ঠিকই, কিন্তু যে প্রশ্নগুলো এইমাত্র করলাম, পরিস্থিতি করলো, সেগুলো কিন্তু এড়ানো যাচ্ছে না। বিজেপি বিধায়কের দাবি শুনে এতটুকু আশ্চর্য মৌসম বেনজির নূর হননি। মৌসমের কথায় যাহা তৃণমূল তাহাই বিজেপি, মানে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, বলছেন মৌসম বেনজির নূর। দেখুন, এটা তো ওনাদের দলের ব্যাপার, ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমরা তো একটা বুঝতে পারি যে বিজেপি আর টিএমসির মধ্যে একটা সেটিং আছে। যখন মনে হলো বিজেপি দল করছে, মনে হচ্ছে টিএমসি দল করছে, কিন্তু রাতের অন্ধকারে বোঝা মুশকিল যে কে কাকে কী করছে। কিন্তু মোটামুটি মানুষ জেনে গেছে যে বিজেপি এবং টিএমসির মধ্যে একটা ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু এই যে টাকার লেনদেনের কথা বলছি, টাকা দেওয়া হয়েছে এবং গোপন বৈঠকও করছে তারা। হ্যাঁ, করতেই পারে। আমরা তো বুঝতে পারছি যে একটা গোপন একটা চলছে, একটা সেটিং চলছে। আর কোনো সময় টিএমসি, কোনো সময় বিজেপি, কিন্তু একটা সেটিং চলছে। তাহলে এবার আপনাদের সেই মোক্ষম প্রশ্নটা করি, মুসলিম মহল্লায় চাপে পড়েই কি তাহলে মুখোশের আড়াল ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে? দেখুন আমার পিছনের বিগ বলে একবার তাকান আপনারা। মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। তারা মসজিদের জন্য আসন চাই না, মানুষকে তারা বলে না আমাকে নেতা করে নাও তারপরে মসজিদ করে দেব। আমরা আমাদের হৃদয় দিয়ে মসজিদ করি। কালকে মাহে রমজান, রমজানের প্রথম দিন, কালকেই 1,11,000 টাকা
বাবরির কাস্টে পাঠিয়ে দেব রমজানের প্রথম দিনে। শপথ করেছি, আল্লাহর নামে ওয়াদা করেছি। শুনলেন, মসজিদ আমরা করব, আমরা কারা? সহৃদয় মুসলিম। তবে এই মঞ্চ যে তৃণমূলেরই আশা করি নজর এড়িয়ে যায়নি, সেটা বুঝতেই পারছেন। এই মঞ্চটা যেটা আপনাদের দেখালাম, স্পষ্টত ওটা দেখেই তো বুঝতে পারলেন যে বিগ বড় করে দেখালাম বিগ বলে, যেটা তৃণমূলের যে মঞ্চ, এটা আশা করি আপনারা বুঝতে পারলেন। কোনো রকমভাবে নজর এড়ানোর কথা নয়। সে ব্যানারে বড় বড় করে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মসজিদ আমরা করবই। এটা কে বলছেন? শফিউজ্জামান শেখ। তিনি বলছেন, তার নাম শফিউজ্জামান শেখ। তিনি মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূলের সভাপতি, জেলা পরিষদের তিনি শিক্ষা কর্মাধ্যক্ষ, যার কথা শুনছিলেন। আরও একটি পরিচয় তার রয়েছে, সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই শফিউজ্জামান। হুমায়ুনের বাবরি মসজিদের জন্য 1,11,000 টাকার চেক কেটে দিয়েছেন তৃণমূলের এই ব্লক সভাপতি, যার বক্তব্য বড় করে বিগ বলে আপনাদের শোনালাম এবং দেখালাম। সপ্তাহখানেক আগে তৃণমূলেরই বিধায়ক নিয়ামত শেখ তিনি বলেছেন যে বাবরি মসজিদ হচ্ছে হোক, আমাদের কোনো আপত্তি নেই বলেছিলেন। নিশ্চয়ই মনে আছে, না মনে থাকলে শুনুন, আরও একবার শোনাই। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে, আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতেই আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। নিয়ামত শেখ সেদিন কোনো রকম ভূমিকা করেননি। নিয়ামতের পাশে বসে থাকা অপূর্ব সরকার, বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি, তিনিও কিন্তু বাবরি নিয়ে দলের মুখোশটা সরিয়ে বলে দেন যে বাবরি মসজিদের সঙ্গে কোনো রকম বিরোধ নেই, কোনো অসুবিধা নেই তো এখানে, আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতেই আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। ওটা যেমন হচ্ছে, উনি আমাদের কোনো বক্তব্য, রাজনৈতিক কোনো বক্তব্য আমাদের নাই। আমরা যে যার নিজের ধর্ম পালন করবো, ধর্মের জায়গায় সম্মান দেখাবো, এটাই আমাদের। সে জায়গায় আমাদের কোনো কারোর সাথে কোনো বিরোধ নাই, আমরা একসাথেই চলবো, এটাই আমাদের বক্তব্য। আপনাদের মনে করাই, এই নিয়ামত শেখকে পাশে বসিয়েই 4 ডিসেম্বর ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত সেই ঘোষণা করেছিলেন। তাহলে বঙ্গের শাসক দলের নীতিটা কি? বাবরি মসজিদের পক্ষে না বিপক্ষে? সংখ্যালঘু ভোটের কথা ভেবেই কি তাহলে বিরোধিতার রাস্তায় তৃণমূল কংগ্রেস আর হাঁটছে না? তৃণমূল একদিকে বিরোধিতা করে, একদিকে সমর্থন করে। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তৃণমূল জানে এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে, তাই তাদের লোকদের দিয়ে এটা করাচ্ছে। তো প্রথম দিন থেকে করাচ্ছে এটা। মমতার রাজনীতিটা কি? গৃহস্থকে বলে সাবধানতা, চোরকে বলে চুরি করতে। দেখুন, আমি তো আলাদা করে এটাকে স্পেসিফিক বাবরি বা অন্য কোনো নাম দিয়ে বিচার করি না। মসজিদ হচ্ছে উপাসনালয়। পবিত্রতার সাথে আমি মসজিদ নির্মাণে দান করেছি। আর যারা কাটাছেঁড়া করে কাউকে বিকৃত করার চেষ্টা করছে, সত্যই হয়। যারা টাকা দিচ্ছে ওদের হাজার হাজার, ওদের টাকার কোনো মা বাপ নাই। 1 লক্ষ, আমরা 1 কোটি টাকা দেওয়া উচিত ছিল তাদের। এত টাকা কামিয়েছে, তাদের 1 কোটি করে চাঁদা দেওয়া উচিত তৃণমূল নেতাদের। মুসলমান ভাইরা আজকে একজন বিদেশি আক্রমণকারীর নামে যেভাবে দান সামগ্রী এবং অর্থ দান করছে, চিন্তার বিষয় হচ্ছে সেটাই।